এবং শুভেচ্ছা নিন সাজ্জাদ কাদির। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আবারও দেশে ফেরা এবং সব হত্যার বিচার করবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করলেন শেখ হাসিনা। কবে ফিরছেন তিনি, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। শেখ হাসিনা আবারও ভার্চুয়ালি আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে সোমবার রাতে অংশ নিয়েছিলেন। দায় মুক্তি নামে একটি অনুষ্ঠানে তিনি অংশ নিয়ে তিনি তার নিজের বক্তব্য পেশ করেন এবং নিপীড়িত নির্যাতিত মানুষের কথা শোনেন। বিশেষ করে পুলিশ সদস্যের পরিবারের, নির্যাতিত পরিবারের দুঃখ কষ্টের কথা শুনেছেন শেখ হাসিনা এবং শুনে তিনি বলেছেন যে আমি দেশে ফিরব এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনব, বিচার করব। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কবে ফিরছেন? শেখ হাসিনা ফিরবার এক প্রকার প্রেক্ষাপট আসলে শুধুমাত্র দমন পীড়ন, সরকারের পক্ষ থেকে দমন পীড়ন ছাড়া বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে গ্রহণ করবার একটি প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে। ছাত্র সমন্বয়কদের কথা আলাদা। ছাত্র সমন্বয়করা এখনো ঘোরের মধ্যে আছে, স্বপ্নের মধ্যে আছে এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে পুরোপুরি বাংলাদেশের সব ছাত্র সমাজ নেই এই মুহূর্তে। এই সমন্বয়করা যদি একটি কর্মসূচি দিয়ে ডাকে তাদের আপামর সর্বশ্রেণীর ছাত্র সমন্বয়কদের, ছাত্রদের খুঁজে পাবে না। এখন যে দল ভারীরা দেখেন, যেখানে যা যতটুকু দেখেন, এটি একটি বিশেষ ছাত্র সংগঠনের ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির সমন্বয়ক এরা আসলে একই গোত্রীয় এবং তাদের নানা কথা, মালাই কথা বার্তায় আপনারা ধীরে ধীরে বুঝতে পারছেন যে এটি ইসলামী ছাত্র শিবিরের পরিকল্পনায় এই সন্ত্রাসী, এই সহিংস কর্মকাণ্ড ঘটানো হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনটা দরকার ছিল। পতনটা এই কারণে দরকার ছিল যে বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল। সেই বাড়াবাড়িটা রোধ করবার জন্য একটা পানিশমেন্ট দরকার ছিল, কিন্তু পানিশমেন্টটা যে এভাবে হবে, পুরো বাংলাদেশকে নিয়ে আওয়ামী লীগ পতন ঘটবে, এটি কল্পনাতীত। আজকে যারা সেই জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, সাধারণ মানুষও ছিলেন, এটি অস্বীকার করবার উপায় নেই। তারাও ভাবছেন যে আসলে কি করলাম, কি হলো। মন্দের ভালো তো আওয়ামী লীগই ছিল, এটি ভাবছেন। বাংলাদেশের জনগণ চান যে শেখ হাসিনা ফিরুক। কূটনৈতিক ভাবেও শেখ হাসিনা ফিরবার সব পথ তৈরি হয়ে গেছে। কূটনৈতিক ভাবে সবচেয়ে নিকট যার সাথে কূটনীতি করা দরকার সেই ভারত তো তাকে আশ্রয় দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কর্মকাণ্ডের প্রতি এক প্রকার দায়িত্ব দিন, নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিন আর সম্মতি দিন, এক প্রকার সম্মতি দিয়েছেন। কাজেই শেখ হাসিনা বাংলাদেশে ফেরা এখন শুধু সময়ের ব্যাপার। সরকারকে কন্ট্রোল করতে পারলে, আন্তর্জাতিকভাবে সরকারকে কন্ট্রোল করতে পারলেই শেখ হাসিনা ফিরবেন। সোমবারের ভার্চুয়াল বক্তব্যে শেখ হাসিনা যেটি বলেছেন যে গণ অভ্যুত্থানের নামে যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে তার বিচার হবে, খুনিদের শাস্তি দিতে বাংলাদেশের ফেরার বার্তা দিয়েছেন দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়াল বার্তা দেন আওয়ামী লীগ সভানেত্রী। সেখানে জুলাই আন্দোলনে নিহত পুলিশ কর্মীদের পরিবারের সঙ্গে কথা বলেন মুজিব কন্যা। আমি খানিক আগে যেটি বলছিলাম, তাদের সাহায্যের আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, ইনশাল্লাহ আমি ফিরব এবং সব হত্যার বিচারও আমি একদিন করব। মোহাম্মদ ইউনূস আমলে সন্ত্রাসের আগুনে পুড়ছে বাংলাদেশ। অত্যাচার চলছে। নানান অত্যাচারের মধ্যে সংখ্যালঘু অত্যাচারও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অতীত ইতিহাস, আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলবার একটা লঙ্কা কাণ্ড চলছে এবং পাকিস্তান প্রেমী আমাদের মোহাম্মদ ইউনূস সরকার। এমন এক সময়ে সোশ্যাল মিডিয়ায় আবার নতুন করে বার্তা দিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা তো সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে বার্তা দেবার কথা নয়। আমি যদি বাংলাদেশের সরকারের ভূমিকা নিয়ে আলাপ করি তাহলে বলা যায় যে শেখ হাসিনা আর কথা বলার কথা না। কারণ সরকার গত 5 ফেব্রুয়ারি যখন শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দিলেন, 6 ফেব্রুয়ারি ভারতীয় হাই কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে বলে দিলেন
যে শেখ হাসিনা ভারত থেকে এই ধরনের কর্মকাণ্ড করতে পারবে না, এমনকি চিঠি ধরিয়ে দিলেন। ভারত কি সেটি কানে নিয়েছে? কানে নেয়নি, কানে নেবে না। কারণ মোহাম্মদ ইউনূসের সরকারকে সরকার আসলে মনে করে না। হ্যাঁ, হয়তো বৈঠক করছে, যেমন জয়শঙ্কর এবং তৌহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মাস্কটে দুদিন আগে বৈঠক করলেন, এটা নিয়ম রক্ষার। এছাড়া ইউনূস সরকারকে সরকার মনে করে না। সরকার যদি মনে করতো তাহলে ভারতকে বাংলাদেশ সরকার একটা নোট ভারবাল দেওয়া, একটা চিঠি দেওয়া, সেটি আমলে নিয়ে ব্যবস্থা নিত। শেখ হাসিনা যে রাজনীতি করুন, রাজনৈতিক কর্মকাণ্ড করুন, এটি ভারত যদি না চায় তাহলে শেখ হাসিনা কি করতে পারে? শেখ হাসিনা কি ভার্চুয়ালি আসতে পারত? অর্থাৎ কূটনৈতিক ভাবে শেখ হাসিনা বিজয়ী হয়ে আছে, কিন্তু ভারত আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে এবং বিশ্বের প্রভাবশালী সব দেশই শেখ হাসিনার সঙ্গে আছে। কিন্তু যতই মোহাম্মদ ইউনূসের সরকার চাপাবাজি করুক যে সারা বিশ্ব আমাদের সাথে আছে, কিন্তু আসলে সারা বিশ্ব নেই। নানা আলামতে আপনারা পরিষ্কার যে সারা বিশ্ব নেই। ভারত আছে মানে সারা বিশ্ব আছে। ভারত বিশ্ব নেতাদের নেতা। ভারত যদি মনে করে যে এই সরকারটি সরকার নয়, অন্য একটি সরকার আসতে হবে, নির্বাচিত সরকার আসতে হবে, এবং ভারতের এই মুহূর্তে আসলে ভরসা করবার জায়গা অন্য যে রাজনৈতিক দলগুলোর উপরে ভরসা করবে, অন্য রাজনৈতিক দলগুলোরও ভূমিকা তেমনটা নয়। এই যে বিএনপি কিন্তু একটা রাজনীতিতে ভুল করছে, জামাতের লেস কাটা। জামাতের উপর ভারত কখনোই ভরসা করবে না, বা জামাতকে কখনোই ভারত আমলে নেবে না। এবং সারা বিশ্ব জামাতের কোথায় কূটনৈতিক সম্পর্কটা কোন জায়গায় আছে আমাকে একটু দেখান তো। নেই। বিএনপি কিন্তু সেই জায়গাটা, বিএনপি যেহেতু এখন অবাধে উন্মুক্ত রাজনীতি করতে পারছে, গ্রেপ্তার আতঙ্ক নেই, পালানোর আতঙ্ক নেই, লুকোনোর আতঙ্ক নেই আওয়ামী লীগের মধ্যে যেটি আছে, সেই জায়গায় বিএনপি ব্যাপক একটা ইতিবাচক রাজনীতি করবার সুযোগ ছিল। কিন্তু বিএনপি সেই রাজনীতিটা করতে পারছে না। আমরা একান্তভাবে চাই যে আওয়ামী লীগ বিএনপি রাজনীতিতে থাকুক, কারণ আমরা দেখছি তো যাহালাও তাহাই কদু, আওয়ামী লীগ বিএনপির বাইরে যাবার সুযোগ নেই। এই যে ছাত্রদের রাজনৈতিক দল, সেটি নিয়ে কেমন হযবরল অবস্থা শুরু হয়ে গেছে, তাদের মধ্যে ভাঙ্গন শুরু হয়ে গেছে, দেখছেন তো। এদের দ্বারা আপনি কি আশা করতে পারেন? সেই জায়গায় আওয়ামী লীগ এবং বিএনপি থাকুক, এবং জোরালো ভাবে থাকুক। বিএনপি ক্ষমতায় যাক, আওয়ামী লীগ বিরোধী আসনে থাকুক, কিংবা আওয়ামী লীগ ক্ষমতায় যাক, বিএনপি বিরোধী আসনে থাকুক। কিন্তু ভাই, একটি কথা আছে, অতীতের যে বিএনপি বা এখনো যে বিএনপি রাজনীতি করছেন, এই বিএনপিকে আমরা চাই না। দখলদারিত্ব, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ বিএনপিকে চাই না। ঠিক তেমনি 16 বছর যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, দুর্নীতি, স্বজনপ্রীতি, দুর্বৃত্তপনা, এদের আখড়া হয়েছিল আওয়ামী লীগ দলটি। দলের তো কোনো দোষ নেই, বিএনপিরও কোনো দোষ নেই, কিন্তু চোর বদমাশেরা আখড়া করছেন কেন? আপনারা চোর বদমাশদের ত্যাগ করে আপনারা আসুন, কারণ আপনারা ছাড়া আমাদের উপায় নেই। জাহালাউ তাহাই কদু, আমি খানিক আগে যেটি বললাম, ছাত্রদের বলুন, জামাত বলুন। জামাত কেন নয়? জামাত এই কারণেই নয় যে জামাত ধোঁকাবাজ, আমাদের সাথে ধোঁকাবাজি করে প্রতিনিয়ত। আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এমনকি এই যে জুলাই আগস্টের যে সহিংস ঘটনা, সেটি নিয়ে জাতির সাথে ধোঁকাবাজি করেছে, এখন পর্যন্ত ধোঁকাবাজি করছে, নানা রকম ধোঁকাবাজি। জামাত যদি সত্যিকার অর্থে একটা ইসলামপন্থী এবং ইসলামের পথে থাকা সঠিক একটি রাজনৈতিক দল হতো, তাহলে জনসমর্থন পেত। এবং অন্যান্য ইসলামিক দলগুলো জামাতকে কেন পছন্দ করে না? আসলে জামাতে ইসলামের ইসলাম নয়, নানা কারণে নয়, এটি বিশদ ব্যাখ্যার প্রয়োজন। সেই জায়গায় আমাদের জামাতের প্রতি ভরসা করবার জায়গা নেই। আমাদের আওয়ামী লীগ, আমাদের বিএনপি, তাদের উপরই ভরসা করতে হবে। সেখান থেকে এই দুটি দলকেই ফিরতে হবে, দুটি দলকেই রাজনীতি করতে হবে, এবং শেখ হাসিনাকে ফিরতে হবে। অপরাধ, আওয়ামী লীগের যেসব অপরাধ হয়েছে, আওয়ামী লীগের ভেতরে যে দুর্বৃত্তরা ঢুকেছে, শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী, তিনি কি করতে পারেন? তিনি হয়তো কন্ট্রোল করতে পারেন, এটি তার ব্যর্থতা যে তিনি কন্ট্রোল করতে পারেননি। কিন্তু আগামীর আওয়ামী লীগ দুর্বৃত্ত মুক্ত হয়ে আসবে, আমরা সেটাই প্রত্যাশা করি। এবং কূটনৈতিক ভাবে আওয়ামী লীগ কিন্তু, আওয়ামী লীগের প্রতি কূটনৈতিক সমর্থনটা কিন্তু অনেক উপরে। সেই জায়গায় আভ্যন্তরীণ ভাবে সেনাবাহিনী যদি কন্ট্রোলে আসে, সেনাবাহিনী যদি মনে করে যে আওয়ামী লীগ রাজনীতি করবে,
শেখ হাসিনা দেশে ফিরবে, শেখ হাসিনাকে যেভাবে নিরাপদে বিদেশে রাখা হয়েছে সেভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে, শেখ হাসিনা ফিরবেন এবং সহসাই ফিরবেন। কাজেই শেখ হাসিনা যে বার্তা দিয়েছেন গতকালকের বৈঠকে যে আমি আবারও ফিরে আসছি এবং অপরাধীদের বিচার করব, দেখুন অপরাধীদের বিচার, দায় মুক্তি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অন্যায়ভাবে। একজন ফৌজদারি অপরাধী তাকে দায় মুক্তি দেওয়ার কোনো জায়গা, এমনকি সংবিধানেও কোনো বিধান নেই। সংবিধানের ৩য় ভাগে দায় মুক্তির একটি বিধান আছে, কিন্তু সেটি অন্য বিষয়ে। এই ধরনের বিষয়ে ফৌজদারি অপরাধীর জন্য দায় মুক্তির কোনো বিধান নেই। সেই জায়গা থেকে সরকার দায় মুক্তি দিতে পারে না। সরকার দায় মুক্তি দিয়েছে 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সেই সহিংসতায় যারা অংশগ্রহণ করেছে, এমনকি পুলিশ হত্যা হয়েছে। সরকারি হিসেবে 44 জন পুলিশ হত্যা। আমি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার যে 13 জন পুলিশকে আগুনে পুড়িয়ে হত্যা হয়েছে, আমি একজন বাংলাদেশের মানুষ হিসেবে সেই ঘটনা, সেই ফুটেজ আমি ভুলতে পারি না। পুলিশ কিভাবে এটি সহ্য করছে আমি বুঝতে পারি না। সেই জায়গা থেকে শেখ হাসিনা গতকালকের বৈঠকে পুলিশ পরিবারের কথা শুনেছেন, তাদের দুঃখ গাথা শুনেছেন। তিনি তাদের বিচার করবেন, সত্যিই তিনি বিচার করবেন। এই যে শেখ হাসিনা 5 আগস্ট মারা যেতে পারতেন, কিন্তু তিনি মারা যাননি, তিনি বেঁচে গেছেন। এর আগে অসংখ্যবার, 20-এর অধিকবার তার উপরে, তাকে মৃত্যুর জন্য, তাকে হত্যা করার জন্য নানাভাবে হামলা হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনা থেকে তিনি বেঁচে গেছেন। 5 আগস্ট সহিংসতা থেকে বেঁচে গেছেন। মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা, তিনি বেঁচে গেছেন আবারও। নিশ্চয়ই আল্লাহ তাকে দিয়ে কিছু একটা করাবে, এজন্যই তিনি বেঁচে গেছেন এবং তিনি ফিরে আসবেন। কাজে আমরা প্রত্যাশা করি শেখ হাসিনাও ফিরুন, আওয়ামী লীগ আবার রাজনীতি করুক, পরিচ্ছন্ন রাজনীতি করুক, বিএনপিও একটা পরিচ্ছন্ন রাজনীতি করুক, দুর্বৃত্তদের সরিয়ে দিয়ে রাজনীতি করুক। বিএনপির মধ্যে যেমন লুৎফুজ্জামান বাবর আছে, আওয়ামী লীগে আসাদুজ্জামান খান কামাল আছে। আমরা প্রত্যাশা করি কামাল মুক্ত, বাবর মুক্ত বিএনপি হোক, কামাল মুক্ত আওয়ামী লীগ হোক। একজন কামাল আছে, এরকম শত শত কামাল আছে, এরকম শত শত বাবর বিএনপিতে আছে। বাবর যদিও বা কারামুক্ত হয়েছেন, জামিনে মুক্ত হয়েছেন। আমরা চাই রাজনীতি, বাংলাদেশের রাজনীতি ইতিবাচক ধারায় ফিরুক এবং শেখ হাসিনা ফিরুন, রাজনীতি করুন এবং ভবিষ্যতে ক্ষমতায় যাবার সুযোগ হলে আজকে যে বিচার বন্ধ করে রাখা হয়েছে সেই বিচার করুন, আমরা সেটি প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। একই সাথে সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো সংবিধান নিয়ে আলাপ করবার আপনি কে, এই প্রসঙ্গটি নিয়ে আলাপ করব। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিগত প্রায় 11 মাস যাবৎ সংবিধানকে পুরোপুরি বাদ দেওয়া, সংবিধান পুনর্লেখনের দাবি উঠছে। বিশেষ করে যে সমস্ত ছাত্র সমন্বয় জুলাই সহিংসতার সাথে জড়িত ছিলেন তাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশন গঠন করে দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে ঐকমত্য কমিশন গঠন করে দেওয়া হয়েছে এবং এই সংবিধান সংস্কার কমিশন এবং ঐকমত্য কমিশন সংবিধান নিয়ে বেশ জেরবার আলাপ আলোচনায় রত এই মুহূর্তে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো সবকিছুই হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে বা নেতৃত্বে এবং অন্যান্য যারা করছেন তাদের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। অর্জন করবার পরে 1972 সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশে একটি সংবিধান রচিত হয়েছে অত্যন্ত স্বল্পতম সময়ের মধ্যে। বিগত 54 বছর সেই সংবিধানের আলোকে এই বাংলাদেশ চলেছে। আজকে জুলাই আগস্ট সময়কালে এমন কি ঘটনা ঘটেছে যে পুরো সংবিধানকে বাদ দেওয়ার প্রশ্ন আসছে কিংবা সংবিধান সংস্কারের প্রশ্ন আসছে। সংবিধানে যে আইন আছে সেই আইন সংশোধন করবার একমাত্র এখতিয়ার সংসদের। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে আপনি কে, কিংবা আপনার যারা সংবিধান সংস্কার কমিশনে যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা কে, ঐকমত্য কমিশনে যাদের দায়িত্ব দিয়েছেন তারা কে? আপনিও তো ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনিও তো আমার 72 সংবিধানের আলোকে, সংবিধানের 106 অনুচ্ছেদের আলোকে শপথ গ্রহণ করেছেন
মহামান্য রাষ্ট্রপতির কাছে। সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ারের আলোকে আপনি শপথ গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতির কাছে। সেই উপদেষ্টামূলক এখতিয়ারটিও আসলে যথাযথ হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা, সেটিও কিন্তু বড় প্রশ্ন রয়েছে। এ ব্যাপারে কোর্টে পর্যন্ত মামলা হয়েছিল। এ ব্যাপারে আরো নানান কথা আছে। প্রধান বিচারপতি, আপিলেট ডিভিশনের বিচারপতিদের সম্মতি স্বাক্ষর লাগে। সেই সম্মতি, সেই স্বাক্ষর গুলো যথাযথভাবে নেওয়া হয়ে সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। যদি প্রশ্ন থাকে, যদি সেটি যথাযথ না হয়, তাহলে আপনি স্বাভাবিকভাবেই অবৈধ সরকার। আবার ধরে নিলাম যে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ারের আলোকে আপনি শপথ নিয়েছেন, অর্থাৎ সংবিধানের আলোকেই আপনি শপথ নিয়েছেন। আমি ধরে নিলাম যে আপনি আইনগতভাবেই শপথ নিয়েছেন। সেই সংবিধানকে ছুঁড়ে ফেলতে চাইছেন, সেই সংবিধানকে বাতিল করতে চাইছেন, সেই সংবিধানকে সংস্কার করতে চাইছেন। হঠাৎ করে কথা নেই, বার্তা নেই, একটা রাস্তা থেকে সংবিধান সংস্কার হয়ে যায়? সংবিধান সংস্কার করবার একমাত্র এখতিয়ার পার্লামেন্ট। সেই পার্লামেন্ট এখন নেই। কাজেই আপনাদের সংবিধান সংস্কার করবার কোনো এখতিয়ার নেই। সংবিধান সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনে, সংবিধান সংস্কার কমিশনে নানা আলাপ আলোচনা শুনছি আমরা, যেটি যথেষ্ট উদ্বেগের বিষয়। সংবিধান যদি কেউ সংশোধন করতে চায় বা সংবিধান সংসদ ছাড়া যদি কোনো কাটাছেঁড়া কেউ করতে চায়, তাহলে কি হয় আপনারা নিশ্চয়ই জানেন। সংবিধানের ৭ গ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, কিংবা খতে বলা হয়েছে এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস, প্রত্যয় পরাহত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। ৭-২ বলা হয়েছে কোন ব্যক্তি এক দফায় বর্ণিত ক কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে, কিংবা কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে, তাহার এইরূপ কার্যই একই অপরাধ হইবে। এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। আজকে কথায় কথায় বিভিন্ন প্রসঙ্গক্রমে রাষ্ট্রদ্রোহিতার কথা এসে যায়। কেন আসে এবং কেন এই যে সংবিধান সংস্কার বা সংবিধান সংশোধন বা সংবিধান বাদ দিতে চায় কারা? বিশেষ করে জুলাই আগস্টের সহিংসতার সাথে আমি এটাকে সহিংসতা বলবো, কারণ সহিংসতা ঘটেছে। আমার রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে, আমার জানমাল ধ্বংস করা হয়েছে, আমার নিরাপত্তা বাহিনীকে ধ্বংস করে ফেলানো হয়েছে, বাংলাদেশের সকল থানা পুড়িয়ে ফেলা হয়েছে, সকল থানা পুলিশকে হত্যা করা হয়েছে, প্রত্যেক থানায় কোনো না কোনো ভাবে হত্যা হয়েছে। এবং এই হত্যার সংখ্যাটি কত, আজও এটির ধারণা পাওয়াটা অনেকটা কঠিন। তো কাজেই এই সহিংসতাগুলো রক্ষা পেতে এবং জুলাই আগস্ট থেকে আজ পর্যন্ত বিভিন্ন ভাবে সংবিধান লঙ্ঘনের অনেকগুলো ঘটনা ঘটেছে এবং সংবিধান লঙ্ঘন করলে হয় রাষ্ট্রদ্রোহিতা। এই রাষ্ট্রদ্রোহিতার হাত থেকে রক্ষা পেতে বিশেষ করে জামায়াত এবং এনসিপি, বিএনপি এখনো জোরালো ভাবে সংবিধান সংস্কার, সংবিধান বাদ হয়তো আলোচনার জন্য যাওয়া দরকার সেই হিসেবে যাচ্ছে, তাল মিলিয়ে যাচ্ছে। কিন্তু বিশেষ করে জামায়াত এবং এনসিপি সংবিধানকে যত দ্রুত বাদ দিতে পারে ততই তারা নিজেদের জন্য মঙ্গল মনে করছে। কেন মনে করছে? কারণ পদে পদে রাষ্ট্রদ্রোহিতার ঘটনা আছে। এই রাষ্ট্রদ্রোহিতার ঘটনা থেকে সংবিধানের যেসব অনুচ্ছেদ দিয়ে রাষ্ট্রদ্রোহিতা হয়, সেই অনুচ্ছেদগুলো আমি এর আগে একাধিক বক্তব্যে বলেছি, আবারও বলছি, যত দ্রুত তার সাথে বাদ দেওয়া যায়, নইলে টেনশনে তাদের ঘুম হারাম হয়ে যায়। আবার জোগাড় রাতে ঘুম হয় না। আবারও যদি কোন একটা শক্তি, আওয়ামী লীগ বা বিএনপি যদি ফিরে আসে, বিদ্যমান সংবিধান যদি থাকে, তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে প্রত্যেকে দোষী সাব্যস্ত হবেন। সেই জায়গায় রাষ্ট্রদ্রোহিতার দায় থেকে নিজেদেরকে মুক্তির জন্য যে কোনো উপায়ে সংবিধান
সংস্কারের একটা ধোঁয়া তুলে চলছেন। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে সাংবিধানিক কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের একটি প্রস্তাব করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে। গতকাল বুধবারও জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় দীর্ঘ সময় ধরে এই প্রস্তাবটি আলোচনা হয়। দলগুলো নিজ নিজ অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে। বলা হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য আনতে এবং এক ব্যক্তির হাতে ক্ষমতা যাতে কেন্দ্রীভূত হয়ে না যায় সেজন্য সংবিধানে যেসব সংস্কার আনার প্রস্তাব করা হয়েছে তার একটি হলো এনসিসি গঠন। প্রস্তাব অনুযায়ী নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগ, রাষ্ট্রের এই তিনটি অঙ্গের প্রতিনিধিদের সমন্বয়ে এনসিসি গঠিত হবে। নির্বাচন কমিশন বা ইসি, পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি বিভিন্ন সাংবিধানিক পদে এবং প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগের জন্য এই কাউন্সিল রাষ্ট্রপতির কাছে নাম পাঠাবে। রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেবেন। কিন্তু বিদ্যমান নিয়ম অনুযায়ী বা বিদ্যমান সংবিধানে যে নিয়ম আছে সেই অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে অন্য যে কোনো কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হয়। এনসিসি গঠন করা হলে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে। যেটি হোক, এনসিসি গঠন হোক বা সংবিধানের যে কোনো কিছু কাটাছেড়া করা হোক, এই কাটাছেড়া করবার কোন অধিকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই, ইউনূসের পরিষদের নেই। এবং এখন যারা এই পরিষদ গুলোতে নিয়ে কাজ করছেন, সংবিধান সংস্কার কমিশনে কাজ করছেন, ঐকমত্য কমিশন নিয়ে কাজ করছেন, কারো কোনো অধিকার নেই। একমাত্র অধিকার, সংবিধান একমাত্র অধিকার দিয়েছে আমাদের জাতীয় সংসদকে, আমাদের পার্লামেন্টকে। নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা আসুক, এসে সংবিধানের যদি মনে করে যে আমূল পরিবর্তন করতে হবে, পরিবর্তন করুক। তারা তো জনগণের অন্তত পক্ষে প্রতিনিধি। কিন্তু আপনি কে? এক একজন বিদেশ থেকে ধরে এনেছেন, ধরে এনে সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যু, সংবিধান যে সংবিধান, পবিত্র সংবিধান, যে সংবিধানের আলোকে একটি দেশ পরিচালিত হয়, সেই দেশের জিওগ্রাফি পাল্টে দেওয়ার মতো একটি অবস্থা। আজকে সংবিধানে হাত দেওয়া মানে আমার জাতীয় পতাকায় হাত দেওয়া, সংবিধানে হাত দেওয়া মানে আমার মানচিত্রে হাত দেওয়া, সংবিধানে হাত দেওয়া মানে স্বাধীনতা সার্বভৌমত্বে হাত দেওয়া। কাজে এই সংবিধানে হাত দেওয়ার একটা অনির্বাচিত অস্থায়ী ঠুনকো সময়ের জন্য এমন সরকারের কোনো অধিকার নেই। আমি বলবো যে সর্বস্তরে জোরালো আওয়াজ ওঠা উচিত যে সংবিধান অন্তত পক্ষে অক্ষত থাকবে, সেই প্রচেষ্টা নিতে হবে। কোনোভাবে সংবিধানকে ক্ষত বিক্ষত করা যাবে না।